যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে ইসরায়েল। সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে উপত্যকা দখলের অবস্থানে এখনও অনড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। নির্বাহী আদেশে সই। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোর অভিযোগ। পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে মোদি সরকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। এদিকে গাজায় জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ততা বন্ধের কথা জানিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের পরিকল্পনা প্রথম ঘোষণার পর বিশ্ব নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। তবে বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। দাবি করেন ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেওয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না। যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার বিস্তারিত তথ্য এখনও তাদের কাছে নেই। তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তাভাবনা প্রয়োজন। তবে ফিলিস্তিনিদের স্থানান্তর সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে এবং অন্যান্য দেশ তাদের গ্রহণে সম্মত হতে হবে। এজন্য দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে মিশর ও রাশিয়া। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিকল্পনা যুদ্ধবিরতি চুক্তিকে ধ্বংস করবে এবং নতুন করে সংঘাত তৈরি করবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব অপ্রয়োজনীয় এবং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। বর্তমানে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যে কোনো ধরনের জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা বন্ধ করবে। ইসরায়েলের জেনেভায় জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, এই পরিষদ শুরু থেকেই পক্ষপাতিত্ব দেখিয়েছে এবং এটি গণতান্ত্রিক দেশগুলোর উপর একনায়কতন্ত্রের নৈতিক শিক্ষা চাপিয়ে দিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ ইসরায়েলের প্রতি অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হলো। এদিন ট্রাম্প প্রশাসনের অধীনে ইরানের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের জেরে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার দিন থেকে স্বাক্ষর করে চলেছেন একের পর এক নির্বাহী আদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে অংশ নেওয়া আইসিসির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েলকে উদ্দেশ্য করে নেওয়া আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। ট্রাম্পের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক এবং যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
এদিকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল নেটওয়ার্ক কেন্দ্র করে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি রয়েছে, যা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। উচ্চ শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের হুমকির পর মার্কিন সীমান্তে 10,000 নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার রোধ ও মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীদের প্রবেশে বাধা তৈরিতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অভিবাসন প্রত্যাশীরা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে আলাদা করা সিউদাদ হুয়ারেজ ও টেক্সাস সীমান্ত পাহারায় মেক্সিকান সেনারা। উদ্দেশ্য মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টালিন পাচার বন্ধ করা। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসী প্রবেশ রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। মেক্সিকোর পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চমাত্রায় শুল্ক আরোপের ঘোষণার পর এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। মেক্সিকোর তিজুয়ানা সীমান্তেও পাহারা বসানো হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যবহৃত সরঞ্জাম সরানোর কাজ শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খুঁজে দেখছেন সীমান্তের বিভিন্ন ঝোপঝাড়। তবে মেক্সিকো সরকারের এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন অভিবাসন প্রত্যাশীরা। সেনা মোতায়েন করায় হতাশা জানান তারা। আমি একজন মেক্সিকান। আমি সীমান্তে টহলের কথা শুনে ভয় পেয়েছি। তাদের উচিত ভালো ভবিষ্যৎ পেতে আমাদেরকে একটা সুযোগ দেয়া, কিন্তু তারা আমাদেরকে প্রত্যাখ্যান করছে। গেল সোমবার নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা দেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। দেশটির উত্তর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত মেক্সিকো সীমান্তে নেওয়া অন্যতম বড় পদক্ষেপ এটি। কাকুলি আখতার, সময় সংবাদ। আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরতে পারে যুক্তরাষ্ট্র। তবে এজন্য সংস্থাটিতে কিছু সংস্কার চায় ট্রাম্প প্রশাসন। মার্কিন সরকারের কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিককে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান করা হলে সংস্থাটিতে থেকে যেতে পারে দেশটি। এই সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র WHOর কার্যকারিতা পুনরুদ্ধার করতে চায় বলে জানায় রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হতে পারে। তবে গণমাধ্যমের খবর বলছে আবারও সংস্থাটিতে ফিরে যেতে পারে যুক্তরাষ্ট্র। তবে সেজন্য কিছু শর্ত আছে ট্রাম্প প্রশাসনের। মার্কিন সরকারের সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারে কয়েকটি পরিকল্পনা তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিককে প্রধান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কার করা। আর ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা মেনে নেওয়া হলে সংস্থাটিতে থেকে যেতে পারে দেশটি। মার্কিন প্রস্তাবনায় আরও বলা হয়েছে, সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অভাবের কারণেই এর কার্যকারিতা কমে গেছে, আর এটি তহবিল অপচয়ের প্রধান কারণ। এই সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র WHOর কার্যকারিতা পুনরুদ্ধার করতে চায় বলে জানায় রয়টার্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের মেয়াদ শেষ হবে 2027 সালে। সংস্থাটির বর্তমান প্রস্তাবনা অনুযায়ী যে কোনো সদস্য রাষ্ট্র তাদের প্রার্থীকে ডিরেক্টর জেনারেল পদে প্রস্তাব করতে পারে এবং নির্বাচিত হতে হলে 2/3 সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান চায় ইসলামাবাদ বলে জানান তিনি। এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2019 সালের 5ই আগস্ট কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা হয়। এদিন জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দেয়া সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার। সেই সময় এই সিদ্ধান্তের নিন্দা জানায় পাকিস্তান। এবার সে ঘটনা ভুলে নতুন সূচনার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে এক সভায় সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রত্যাশা করেন তিনি। এই সময় পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বৈঠকের মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধানের আহ্বান জানান। আলোচনার পথ সহজ করে কাশ্মীরের পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানান শাহবাজ।
বক্তব্যে শাহবাজ বলেন, দক্ষিণ এশিয়া এবং উপমহাদেশের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তান ও ভারতের সংলাপ শুরু করা উচিত। এ প্রসঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সফরকে স্মরণ করেন তিনি। 1999 সালে সেই সফরে পাকিস্তানে গিয়ে লাহোর ঘোষণা 1999 স্বাক্ষর করেছিলেন বাজপেয়ী। সভায় ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টির তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, উপমহাদেশের উন্নয়নের জন্য শান্তি ব্যতীত আর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন শাহবাজ। একই দিন ভিন্ন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ার করেছেন। পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। জেনারেল মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক বাধায় চাপে থাকলেও চান্দ্রবর্ষ কেন্দ্রিক চীনের অভ্যন্তরীণ অর্থনীতি এখন চাঙ্গা। পর্যটন, বিনোদন, যাতায়াত সহ বিভিন্ন খাতে ভোক্তাদের খরচ বেড়েছে। রেকর্ড সংখ্যক ভ্রমণ আর বক্স অফিস কালেকশনে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন জোয়ার এসেছে বলে ধারণা চীনা প্রশাসনের। প্রতি বছরের মতো এবারেও চীনে জাঁকজমকভাবে পালিত হয়েছে চান্দ্রবর্ষ বা লুনার ইয়ার। জনপ্রিয় এই উৎসব উপলক্ষে চাঙ্গা হয়ে উঠেছে দেশটির অর্থনীতি। উৎসবের সময়ে পর্যটন, যাতায়াত সহ বিভিন্ন খাতের খরচ নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী ৮ দিনের ছুটিতে ভ্রমণের উদ্দেশ্যে ৫০ কোটির বেশি যাত্রা সম্পন্ন হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় ৬% বেশি। পর্যটন বাবদ সাধারণ মানুষ খরচ করেছে $৯,৩০০ কোটি, যা বছর ব্যবধানে ৭% বেশি। বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যাও। প্রতিদিন গড়ে ১৭,৯৫,০০০ বিদেশি তাদের যাত্রা সম্পন্ন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২৩% বেশি। এবারের চান্দ্রবর্ষের ছুটি প্রভাব ফেলেছে চীনের বক্স অফিসেও। চলচ্চিত্রের বাজার আয় করেছে $১৩০ কোটি, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১৯% বেশি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, চান্দ্রবর্ষ উপলক্ষে তাদের অর্থনীতি নতুন করে উজ্জীবিত হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডের কর্মীদের প্রশাসনিক ছুটি দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্দেশনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। ইউএসএইডের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার থেকে সংস্থাটির সরকারি নিয়োগকৃত সব কর্মী প্রশাসনিক ছুটিতে যাবে। শুধুমাত্র মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও বিশেষভাবে মনোনীতরা ছুটির আওতাভুক্ত থাকবেন না। এদিকে ইউএসএইডের ওয়েবসাইট গেল সপ্তাহে বন্ধ থাকার পর আবারও অনলাইন কার্যক্রম শুরু করেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি টেলিভিশন প্রোগ্রামে কথা বলেন তিনি। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলছে কিনা এটা যাচাই করা সহজ বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। এ সময় ইসলাম ধর্মে নিরীহ মানুষকে হত্যা নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি। এর আগে তেহরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করে ফ্রান্স ভিত্তিক ইরানের সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন NCRI। অস্ট্রেলিয়ায় নাজি স্যালুট দিলে ভোগ করতে হবে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কয়েক দফা সংশোধনী পাশ করে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ আইন পাশ হয়। ঘৃণা প্রদর্শন করলে, হামলার পরিকল্পনা করলে কিংবা হামলায় মদদ দিলেও সাজা ভোগ করতে হবে এই আইনের আওতায়। কর্তৃপক্ষ জানায়, হেইট ক্রাইমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত সবচেয়ে কঠোর আইন এটি। তবে আইনটি সমালোচনা করেছে দেশটির লেবার পার্টি। জানায়, এ ধরনের বাধ্যতামূলক শাস্তি অপরাধ কমাতে পারে না। ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলে আগামী 3 দিন তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সপ্তাহ জুড়ে জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। চলমান বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গণপরিবহন ব্যবহারকারী যাত্রীরা। বরফের চাদরে ঢাকা চারপাশ, দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলা গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।
স্থানীয় সময় বুধবার ভয়াবহ তুষারপাতের কবলে পড়ে দক্ষিণ কোরিয়া। ঢেকে যায় রাজধানী সিউলের রাস্তাঘাট, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। সড়কগুলো পিচ্ছিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। যানবাহন চলাচলেও দেখা দেয় ধীর গতি। রাস্তাঘাট বেশ পিচ্ছিল, তাই আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছি। বেশ দুশ্চিন্তা হচ্ছে। তুষারপাতের ভেতরে অনেকে গণপরিবহন ব্যবহার করেন। আমি এমন সময় যেতে চাচ্ছি যখন ভিড় হবে না। আমি চেষ্টা করব পুরো সপ্তাহ বাড়ির বাইরে বের না হতে, কারণ সপ্তাহব্যাপী অনেক ঠান্ডা পড়বে। আমি যাতায়াতের জন্য বাস ব্যবহার করি, আর রাস্তাঘাটে বরফের স্তূপ জমে যাওয়ায় খুব দুশ্চিন্তা হচ্ছে। এ অবস্থায় আগামী 3 দিন শহরটির তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি সপ্তাহ জুড়ে জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। নাদিম মারজান, সময় সংবাদ। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চীনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন স্থানে জারি করা হয়েছে নীল সতর্কতা। প্রচণ্ড ঠান্ডার কবলে পড়ে পানি জমে গেছে কিছু অঞ্চলে। বেইজিংয়ের আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার 9 স্তর পর্যন্ত দমকা হাওয়া শনাক্ত করা গেছে। এমনকি বাতাসের গতি ঘন্টায় 30 কিলোমিটার ছাড়িয়ে গেছে। প্রচণ্ড ঝড়ো হাওয়া শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত রাতে কিছু এলাকায় তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। বায়ু ও শব্দ দূষণ রোধে কলম্বিয়ার রাজধানী বোগোতার রাস্তায় গাড়ি মুক্ত দিন পালিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের যানবাহন, জরুরি গাড়ি, গণপরিবহন ও কিছু বিশেষ যানবাহন ছাড়া অন্য কোনো গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এদিন বাস, সাইকেল ও স্কুটারের মতো পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করেন শহরবাসী। কলম্বিয়ার রাজধানী বোগোতার সড়কে গাড়ির হর্ন কিংবা ধোঁয়া খুবই সাধারণ ব্যাপার। সেখানে গাড়িমুক্ত দিনে দেখা গেল ভিন্ন চিত্র। সাইকেল, স্কুটার কিংবা হেঁটে চলাফেরা করছেন শহরবাসী। স্থানীয় সময় সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত শুধু জরুরি যানবাহন, গণপরিবহন ও কিছু বিশেষ গাড়ি ছাড়া অন্য কোনো যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এই উদ্যোগের মাধ্যমে শহরবাসীকে পরিবেশ বান্ধব যাতায়াত পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। বোগোতা শহরের পরিবেশ সচিবের মতে এই উদ্যোগের ফলে বাতাসের দূষিত কণার পরিমাণ কমার পাশাপাশি শব্দ দূষণও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শহরের 89% শব্দ দূষণের উৎস যানবাহন। এদিন শহর জুড়ে সাইকেল ট্যুর, হাঁটার ইভেন্ট এবং কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে বিশেষ গণপরিবহনের রুট চালু করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে আরও বেশি গাড়িমুক্ত দিন পালনের আহ্বান জানিয়েছেন সাইকেল ও ইলেকট্রিক বাইক ব্যবহারকারীরা। তাদের মতে এই উদ্যোগ শুধু পরিবেশের জন্যই ভালো নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও সাহায্য করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরবে ভ্রমণকারী ও ওমরা হজ পালনকারীদের মেনিনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করেছে দেশটির সরকার। বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ভ্যাকসিন দেওয়ার বাধ্যবাধকতাটি স্থগিত করে দেশ। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। গেল 7 জানুয়ারি সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ ভিসাধারী ও ওমরা হজ পালনকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করে। ওই ঘোষণায় জানানো হয় ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এটি 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জানায় এখন থেকে মেনিনজাইটিস ভ্যাকসিনের শরত ছাড়াই সৌদি আরব ভ্রমণ করা যাবে। সৌদি সরকার নতুন ঘোষণায় জানিয়েছে ভ্রমণ ও ওমরা ভিসায় যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পরপরই বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষও তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছে এখন থেকে মেনিনজাইটিস টিকা ছাড়াই সৌদি আরব যাওয়া যাবে। তবে ভ্রমণের আগে সবশেষ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় স্কুল উদ্বোধন করেছেন ব্রিটিশ রানী ক্যামিলা। এ সময় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাজ্যের বাংলাদেশে অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে স্কুল উদ্বোধনে আসেন ব্রিটিশ রানী ক্যামিলা। পতাকা হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানায় তাকে। ঘণ্টাব্যাপী অবস্থানের সময় রানী ঘুরে দেখেন পুরো স্কুল, কথা বলেন সবার সঙ্গে, উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা। এই সময় রানীর সাথে ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান ও মালবাড়ি স্কুল ট্রাস্টের প্রধান নির্বাহী ডক্টর ভ্যানিসা উকডিন। রানীর উপস্থিতি স্কুল ও কমিউনিটির জন্য সম্মানজনক ও স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা। 12 বছরের দীর্ঘ যাত্রার পর অবশেষে এটি বাস্তবায়ন হলো। মূলত এটি শুরু হয়েছিল সাইটটির বিক্রির মাধ্যমে। নিউজ ইন্টারন্যাশনাল এটি বিক্রি করে, আর সেন্ট জর্জ শুধু তখনই পরিকল্পনার অনুমোদন পায় যখন তারা এখানে একটি স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এই যাত্রা সহজ ছিল না। এই সাইটটা যদি আমরা সিকিউর না করতাম, আমি আবার আমার টিমে আমরা এই নেগোসিয়েশন আমরা ডেভেলপ না করতাম, ডেলিভারি না করতাম, এই স্কুলটা হইতো না। অনুষ্ঠানে কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, ট্রাস্ট অধিভুক্ত স্কুলগুলোর শিক্ষার্থী প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি আরবে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির সৌদি আরবের নেতা মাসুদ মৃধা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশ পুনর্গঠন ও সংকট মোকাবিলায় রিজার্ভ বৃদ্ধির জন্য প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। চীনের সিচুয়ান প্রদেশে তুষারপাত ও বসন্ত উৎসব ঘিরে দেশি বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। নতুন বছর ভিন্নভাবে উদযাপন করতে বরফ স্কি বেছে নিচ্ছেন অনেকে। পরিবারের সঙ্গে অভিনব পন্থায় সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত তারা। বরফের মাঝে শত শত মানুষের স্কিইং এর দৃশ্য চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত জিলিং স্নো মাউন্টেনের। পারদর্শীরা যেমন আছেন, তেমনি প্রথমবারের মতো স্কিইং করতে এসেছেন অনেকে। কোনো কোনো দম্পতিকে আবার দেখা গেল সন্তানকে স্কি শেখাতে। সাম্প্রতিক সময়ে এই স্থানটি চীনা নববর্ষ উদযাপনের জন্য জনপ্রিয় একটি গন্তব্যে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে অনেকেই বেছে নেন জিলিং স্নো মাউন্টেন। চীনা নববর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয় এখানে। রঙিন সাজে ফুটিয়ে তোলা হয় শুভ্র বরফের সৌন্দর্য। ঐতিহ্য ধরে রাখতে শিশুদের জন্য বিভিন্ন নকশার আয়োজনের দেখা মেলে। বসন্ত উৎসব উপলক্ষে নানা ধরনের খাবারের ব্যবস্থাও করা হয়। বসানো হয় বিশেষ বরফের ঘরও। এছাড়াও স্নো মাউন্টেনে নতুন সংযোজন করা হয় পান্ডা পার্কের। এটি বসন্ত উৎসব উদযাপনের একটি দারুণ উপায়। এখানে আপনার শিশুকে প্রথমবারের মতো তুষারে অভিজ্ঞতা দিতে পারেন, যা বিশেষ স্মৃতি তৈরি করবে। আপনি যখন আপনার পরিবারকে নতুন অভিজ্ঞতা জন্য নিয়ে আসবেন, এটি ছুটির আনন্দকে বাড়িয়ে দেবে। তুষার অনেকটাই জাদুকরী, বিশেষ করে শিশুদের জন্য, যারা এটি খুব কমই দেখতে পায়। আমি নিশ্চিত যে আপনার সন্তান এই অভিজ্ঞতায় মুগ্ধ হবে। সম্প্রতি স্কিইং করার জন্য জিলিং স্নো মাউন্টেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানায় স্কিইং কর্তৃপক্ষ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ইতালির মিলানে পর্যটকদের জন্য উন্মোচন করা হয়েছে 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বানানো একটি স্পোর্টস ভিলেজ। এরই মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে উৎসবটির। পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপভোগ করছেন ভিলেজটির আইস হকি রিঙ্ক। কয়েকজন খেলোয়াড়ের আইস হকি খেলার এই দৃশ্যটি ইতালির মিলানের। উপলক্ষ 2026 সালের উইন্টার অলিম্পিক গেমস। এবার এই শহরটিতেই হবে উৎসব। আরও 1 বছর বাকি থাকলেও আয়োজন আর পর্যটকদের উৎসাহ কোনোটাতেই নেই কমতি। নানা কার্যক্রমের মাধ্যমে ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে উইন্টার অলিম্পিকের উদ্দীপনা। এরই অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার মিলানে উন্মোচন করা হয় এই অলিম্পিক ভিলেজটির। শহরটির ডুমো ক্যাথেড্রালে ঘুরতে আসা পর্যটকদের সুযোগ করে দেয়া হয়েছে স্থানটি আগাম পরিদর্শনের। কার্লিং ও আইস হকির জন্য 2টি রিঙ্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে আগামী 1 মাস। তবে উৎসবকে ঘিরে বিশৃঙ্খলার ভয়ও করছেন বাসিন্দাদের কেউ কেউ। এই খেলাগুলো একই রকম হবে। আশা করি এবার সবকিছু স্থিতিশীল থাকবে, যদিও কিছু বিশৃঙ্খলা থাকবে। উইন্টার অলিম্পিক চলবে 2026 সালের 6 থেকে 22 ফেব্রুয়ারি। তবে তার আগেই এই আয়োজনকে কেন্দ্র করে মিলানে থাকবে বেশ কিছু কার্যক্রম। 2006 সালে ইতালির তুরিনে শেষবার উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো ইউরোপে অলিম্পিকের শীতকালীন আসর বসতে যাচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে ইসরায়েল। সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন ট্রাম্প। ফিলিস্তিনিদের সরিয়ে উপত্যকা দখলের অবস্থানে এখনও অনড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। নির্বাহী আদেশে সই। এবং যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোর অভিযোগ। পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে মোদি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।